গ্রেফতার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা। তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের দাবিতে ২৬ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। হ্যাঁ দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের দাবিতে নতুন করে সরব হয়েছে জিআরএ। রোববার ১৭ আগস্ট সন্ধ্যা ৭:১১ সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়, আফ্রিদি বাংলাদেশে আছেন, এটা গতকালের ছবি, কোনো নাটক নয়, সরাসরি গ্রেফতার চায়। সংগঠনটি সরকারকে দেয় ২৬ ঘন্টার আলটিমেটাম। তৌহিদ আফ্রিদি শুধু বর্তমান সরকারের কার্যকালের সঙ্গে নয়, বরং অতীত রাজনৈতিক অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে ১৫ আগস্টের আওয়ামী লীগের ক্যাম্পেইনের সময় অর্থ সরবরাহ করেছিলেন বলে দাবি করছে জেআরএ। এই ঘোষণা ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই আলটিমেটাম নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। এদিকে একই দিনে ঘটেছে আরেকটি বড় ঘটনা। রোববার রাজধানী গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এক বিশেষ অভিযানে তাকে আটক করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজুকৃত হত্যা মামলায় নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে কার্যালয়ে নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তৌহিদ আফ্রিদি তার পরিবারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে নানা অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, বিদেশে পাচার করা অর্থ, রাজনৈতিক অর্থায়ন এবং বিতর্কিত কার্যকলাপের পেছনে তার নাম জড়িত। অন্যদিকে সমর্থকদের দাবি, এসব অভিযোগ রাজনৈতিকভাবে প্রভাবিত। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত। একদিকে জেআরএ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো আলটিমেটাম দিয়ে গ্রেফতার দাবি করছে, অন্যদিকে সরকারের পক্ষ থেকে এখনো আসেনি কোনো স্পষ্ট প্রতিক্রিয়া। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, তৌহিদ আফ্রিদিকে কি সত্যি গ্রেফতার করা হবে, নাকি এই আলটিমেটামও কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকবে? জেআরএ এর ২৬ ঘন্টার সময়সীমা শেষ হলে কি ঘটবে সেটি এখন সবার নজরে। সরকার কি সরাসরি পদক্ষেপ নেবে, নাকি এই ঘটনাও নতুন করে এক বিতর্কের জন্ম দিবে? সব প্রশ্নের উত্তর সময় বলে দেবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এসেছে অর্থ, ক্ষমতা ও প্রভাবের জটিল সম্পর্ক। এই মুহূর্তে দেশ তাকিয়েছে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানে সংহতি জানিয়ে সরব ছিলেন দেশের বেশ কয়েকজন প্রথম সারির কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার। তাশরিফ খান, সালমান মুক্তাদির সহ অনেকেই ছাত্রদের পক্ষে শুরু থেকেই সংহতি জানিয়ে এসেছিলেন। অপরদিকে আওয়ামী লীগ সরকারের পক্ষে হয়েও কথা বলতে দেখা গেছে, কিংবা নীরব থাকতে দেখা গেছে কিছু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের। তাদের মধ্যে একজন আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি নীরব ভূমিকা পালন করায় অনেকদিন ধরেই তার উপর চড়াও ছিলেন নেটিজেনরা। রীতিমতো বয়কটের ডাক উঠে নেটিজেনদের, করা হয় ব্যাপক ট্রোল। এরপর আন্দোলনে নীরব থাকা নিয়ে মুখ খুলেছিলেন এই ইউটিউবার। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট দিয়ে তিনি এ নিয়ে কথা বলেন। যদিও এই পোস্টটি কিছুক্ষণ পরে সরিয়ে দিয়েছিলেন তৌহিদ আফ্রিদি। সেখানে বলেন, আসলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি কখনোই কিছু বলতে চাইনি, কারণ আমি কিছু বলতে গেলে সেখানে আরো অনেকের নাম যুক্ত হবে। তাই আমি কাউকে দোষ না দিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। যতদূর জানি, বোবার নাকি কোনো শত্রু থাকে না, কিন্তু যতদিন যাচ্ছে শত্রু বেড়ে চলেছে। সাথে বেড়ে চলেছে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট গল্পের সংখ্যা। বাংলাদেশে যখন কোটা আন্দোলন শুরু হয় তখন আমি দুবাইতে ছিলাম। দেশের পরিস্থিতি তখন খুব খারাপ পর্যায়ে ছিল। আর তখন আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আমি দেশে আসছি এবং কোটা আন্দোলনকারী ভাইদের পাশে দাঁড়াবো। সে পোস্ট করার পরও আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আমি যখন শহীদ আবু সাইদ ভাইয়ের ছবি আমার সকল আইডিতে পোস্ট করি, কিছুক্ষণ পরে আমার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে জিয়াউল আহসান নামে একজন কল দিয়ে বলে, তোমাকে একটা জিনিস জানাতে চাই, তুমি যে রাষ্ট্রবিরোধী পোস্টগুলো দিয়েছো এগুলো এখনই তোমাকে সরাতে হবে। তোমার সাথে কে কে যুক্ত এগুলোতে? এটা শোনার পর আমি সাথে সাথে ফোন কেটে দিই। কিছুক্ষণ পরে আমাকে ডিবি হারুন কলে বলে, এ তুমি কার কল কেটেছ? তুমি জানো তুমি তোমার বাবা তোমাদের টেলিভিশন সব শেষ করে দিব। এক্ষুনি ওনাকে কল ব্যাক করো, যা বলে শুনো। আমি ভয়ে পোস্টে ডিলিট করে দিই। আমার এখনো মনে আছে আমি সেদিন ভয়ে আমার পরিচিত কারোরই ফোন করিনি, কিন্তু ডিবি হারুন আমাকে ফোন দিয়েই যাচ্ছিলেন। পরের দিন আবার ডিবি হারুন আমাকে ফোন দিয়েছিলেন, বলে তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে, দেশে আসলেই তুমি এয়ারপোর্ট থেকে গ্রেফতার হবা। আমি তখন বলি, চাচা আমি তো পোস্ট ডিলিট করে দিয়েছি। আমি আরো বলি, চাচা পোস্ট তো আমি করিনি, আমার অ্যাডমিন করেছে। যদিও পোস্টটা আমি করেছিলাম, কিন্তু তখন ভয়ে আমি তাকে মিথ্যাটা বলি। এটা শোনার পর উনি আমাকে বলে, তোমার ওসব অ্যাডমিন সরাও। এরপর উনি আমাকে একটা অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে বলে, তাকে অ্যাক্সেস দাও। ডিবি হারুন আমাকে বলেছিল, আফ্রিদি দেশে এসে তুমি আগে আমার সাথে দেখা করবা, তোমার নামে কিন্তু জঙ্গি মামলা রয়েছে। এরপর আমি বাবার সাথে শেয়ার করেছিলাম।
তখন বাবা আমাকে বলে, তুমি দেশে আসো, ফেসবুক পোস্ট করা লাগবে না, তুমি রাস্তায় নামো, তাহলে তো সমস্যা নেই। ঠিক এর পরদিন থেকে পুরো বাংলাদেশ শাটডাউন থাকে, যে কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকে। যখন শাটডাউন শেষ হয় আমি বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পর আমি আর ডিবি ফার্মের সাথে যোগাযোগ করি, কিন্তু পরের দিন আমাকে আবার এনটিএমসি থেকে কল দিয়ে ডাকা হয়। তারপর ওখানে আমি যাই, গিয়ে দেখি ওরা হলিউড মুভির গেস্ট বোর্ডের মতো করে আমি সহ আরো কয়েকজন ইনফ্লুয়েন্সারদের ছবি টানিয়ে রেখেছে। আমার এখনো মনে আছে, ওদের কাজ দেখে আমি আতঙ্কিত হয়ে যাই। একই জায়গায় 30 মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়েছিলাম। ওরা আমাকে বুঝিয়ে দিল কথার বাইরে গেলে সব শেষ। দর্শক, এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।